ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা একাদশ শ্রেণীর সরলরেখা সংক্রান্ত কিছু অঙ্ক করব। চলো শুরু করি। তো আমরা 1 2 3 4 5 6 আমরা প্রথমে 6 দাগ দিয়ে শুরু করব। কোশ্চেন নাম্বার 6। দেখো দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং আলফা বিটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো তোমরা জানো যে দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আমি সরলরেখা সংক্রান্ত এর আগের যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো আমরা দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে পারি। আমরা দুই বিন্দু আকার, ধরো x1 y1 আর x2 y2, এই দুটো বিন্দু গামী সরলরেখার সমীকরণ কি হবে? এই দুটো বিন্দু গামী সরলরেখার সমীকরণ হবে x minus x1 by x1 minus x2 equals to y minus y1 by y1 minus y2, এবং এটাকে বলা হয় দুই বিন্দু আকার সরলরেখার দুই বিন্দু আকার, অর্থাৎ দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে পারি। তো দেখো এখানে এই কোশ্চেন নাম্বার 6 কি বলা আছে যে দুটো সরলরেখা দেওয়া আছে এবং তাদের এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তো খুব সহজে আমরা দেখো যে দুটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এই দুটি সরলরেখা সমীকরণ কিন্তু আমরা সমাধান করতে পারি। সমাধান করলে দুটি সরলরেখা যদি আমরা সমাধান করি এবং যদি ছেদবিন্দু আমরা নির্ণয় করতে পারি তাহলে বুঝতেই পারছো, যদি সরলরেখা ছেদবিন্দু নির্ণয় করতে পারি আর এ একটি বিন্দু আছে, আলফা কমা বিটা একটি বিন্দু আছে, তাহলে দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কিন্তু আমরা এই ফর্মুলায় নির্ণয় করতে পারবো। তবে একটা বিষয় খেয়াল করো, এখানে যে সরলরেখা দুটি দেওয়া আছে, দেখো এই সরলরেখা দুটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব কঠিন একটা বিষয় হবে। অর্থাৎ এই সরলরেখা দুটো কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো না। আমাদের কিন্তু x এর মান এবং y এর মান আমরা নির্ণয় করতে পারবো, বা যা বের হবে সেটা কিন্তু অনেকটা বড় সড়ো বের হবে। তো সেই জন্য এই অঙ্কটাকে আমরা একটু অন্য টেকনিকে করব। এই দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা লিখতে পারি কেমন? দেখো L1 যদি একটি সরলরেখা হয়, L1 = 0 এবং L2 = 0 যদি অন্য আরেকটি সরলরেখা হয়, তাহলে এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী তৃতীয় সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারি L1 plus lambda into L2 = 0, যেখানে ল্যামডা কিন্তু কি হবে? 0 কিন্তু হবে না, কারণ ল্যামডা যদি 0 হয় তাহলে আমরা তৃতীয় কোনো সরলরেখা পাবো না, আমরা কিন্তু L1 পেয়ে যাব। তো সেই জন্য ল্যামডা কিন্তু 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা তাহলে এখানে এই দুই সরলরেখা অর্থাৎ a1x plus b1y plus c1 = 0 এবং a2x plus b2y plus c2 = 0, এই দুই সরলরেখার ছেদবিন্দুগামী অপর কোন সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারবো কিভাবে? এটা প্লাস ল্যামডা ইনটু এটা = 0, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এবার দেখো এই সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী। তো আলফা বিটা বিন্দু কিন্তু এই সরলরেখাটাকে যদি আমরা 1 নম্বর বলি, তো এই এক কাজ করো, এই সরলরেখাটাকে আমরা 1 নম্বর বলি, এই সরলরেখাটাকে আমরা 2 নম্বর বলি, তাহলে আমরা লিখতে পাবো যে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার ছেদবিন্দুগামী অপর কোন সরলরেখার সমীকরণ এটা, এবং এটাকে আমরা নামকরণ করব সরলরেখা নাম্বার 3। এবার দেখো 3 নম্বর সরলরেখা কিন্তু আলফা বিটা বিন্দুগামী। তো আমরা বলতে পারি যে আলফা বিটা বিন্দুটা এই সরলরেখার উপরে যদি আমরা বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্যাটিসফাই হবে। তো আমরা এখানে আলফা বিটা বিন্দুটা এই সরলরেখার উপরে বসিয়ে দেব। তো কি পাবো? দেখো a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 প্লাস ল্যামডা ইনটু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 = 0, অর্থাৎ এটা আমরা পেলাম। এবার দেখো এখান থেকে কিন্তু আমরা ল্যামডার মান নির্ণয় করতে পারবো। এখান থেকে ল্যামডার মান নির্ণয় করে এই ল্যামডার মানটাকে যদি আমরা এই 3 নম্বর সমীকরণ অর্থাৎ এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সরলরেখা সমীকরণটা আমরা নির্ণয় সরলরেখা সমীকরণটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো এখান থেকে
ল্যামডার মান আমরা নির্ণয় করব, অর্থাৎ এইটাকে আমরা যদি 4 নম্বর বলি, তো 4 নম্বর থেকে আমরা ল্যামডার মান নির্ণয় করব, করে আমরা 3 নম্বরে বসিয়ে দেব। অর্থাৎ এই ল্যামডার মান এখানে বসিয়ে দিলে কিন্তু আমার ল্যামডা এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, তো এলিমিনেট করা মানে তাড়ানো। তো আমরা কি করব, আমরা এখান থেকে ল্যামডার মান নির্ণয় করে এখানে বসাবো না, আমরা ল্যামডাটাকে এলিমিনেট করবো বা তাড়াবো অন্যভাবে, কিন্তু আমরা তাড়াবো কেমন ভাবে, এটাকে আমরা এই 3 নম্বরটাকে আমরা একটু কায়দা করে লিখবো। দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু, আমরা এই পোর্শনটাকে ডান দিকে নিয়ে যাবো, তো মাইনাস ল্যামডা ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 এটা পাবো। আর এটাকে অর্থাৎ 4 নম্বরটাকে আমরা একটু কায়দা করে লিখবো, এই রিলেশনটাকে আমরা এখানে আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়ালস টু, এই পোর্শনটাকে ডান দিকে নিয়ে যাব, মাইনাস ল্যামডা ইন্টু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। এবার দেখো এই যে আমরা পেলাম, এটাকে মনে করো, এটা এই রিলেশনটাকে 5, এটাকে মনে করো 6। এবার যদি আমরা 5 কে 6 দিয়ে ভাগ করি তাহলে দেখো কি পাবো, আমরা যদি 5 কে 6 দিয়ে ভাগ করি তাহলে দেখো দিস বাই দিস, আমি এখানে একবারই করে দেবো, অর্থাৎ আমরা যদি ভাগ করি এটা বাই এটা পাবো, আর এখানে কিন্তু মাইনাস ল্যামডা কিন্তু কেটে যাবে, এবং আলটিমেট কিন্তু যে রিলেশনটা পাবো সেটা কিন্তু হবে এইরকম। অর্থাৎ এটাই কিন্তু আমার নির্ণীয় সরলরেখার সমীকরণ। এবারে কিন্তু আমরা সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে পারলাম উইদাউট হেভি ক্যালকুলেশন। অর্থাৎ ছোট্টভাবে আমরা করলাম, ক্যালকুলেশন কিন্তু খুব একটা বেশি করতে হলো না। কিন্তু তুমি যদি এই দুই সরলরেখা বজ্রগুণন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান বের করো, অর্থাৎ ছেদবিন্দু যদি নির্ণয় করো, তাহলে x ইকুয়ালস টু একটা বড় কিছু বেরোবে, y ইকুয়ালস টু কিন্তু একটা বড় কিছু বেরোবে। অর্থাৎ x y অর্থাৎ এই দুই সরলরেখার ছেদবিন্দু যেটা নির্ণয় করতে পারবো আমরা, সেটা কিন্তু একটু বড়সড় বের হবে। ওই বিন্দু এবং আলফা বিটা বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা দুই বিন্দু আকার যে ফর্ম রয়েছে সরলরেখার, ওই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা করতে পারবো। তবে আমি এইভাবে করার জন্য সাজেস্ট করব। তো চলো শুরু করি পরের অঙ্ক। দেখো এই অঙ্কটা কি আছে, যে 4x মাইনাস 3। তার আগে আমি একটি কথা বলি, দেখো সরলরেখার একটা সুন্দর ফর্ম হলো x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এই সরলরেখার এই যে আকারটা, এটাকে আমরা বলি ছেদিতাংশ আকার, অর্থাৎ ইন্টারসেপ্ট ফর্ম, এই রকম টাইপের। অর্থাৎ কোনো একটি সরলরেখা অক্ষদ্বয়কে এরকম যদি ছেদিতাংশ তৈরি করে, তাহলে সেই সরলরেখাকে, এই সরলরেখাকে আমরা এই আকারে কিন্তু লিখতে পারি। ইনফ্যাক্ট যে কোনো সরলরেখাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি, এবং এই আকারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সরলরেখার আকার, তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তবে এই সরলরেখা, একটা কথা বললাম যে কোনো সরলরেখাকে এই আকারে প্রকাশ করা যায়, একটু কিন্তু ভুল হলো ব্যাপারটা। দেখো আমরা যদি, আমার 1 নম্বর কোশ্চেনটা কি ছিল, দেখো যে মূল বিন্দুগামী সরলরেখাকে এবং x অক্ষের সমান্তরাল সরলরেখাকে কি এই আকারে প্রকাশ করা যাবে, মানে ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে? যাবে না। কিন্তু দেখো মূল বিন্দুগামী সরলরেখা কেমন হবে, দেখো সরলরেখা সাধারণ আকার কি, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এবং এই সরলরেখা সাধারণ আকার সরলরেখা, এই সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তো 0 0 বিন্দু স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমরা কিন্তু আলটিমেট c ইকুয়ালস টু 0 পাবো। অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু সিটা 0 হবে, অর্থাৎ আমরা এই আকারে পাবো, কনস্ট্যান্ট টার্ম বা সিটা 0 হবে। তো মূল বিন্দুগামী সরলরেখা কেমন হবে, দেখো মূল বিন্দুগামী সরলরেখা মানে এটা যদি মূল অক্ষদ্বয় বলো, যদি এটা তোমরা এই অক্ষদ্বয়কে সব সময় স্ট্যান্ডার্ড অক্ষদ্বয় হিসেবে ধরে নেবে। অর্থাৎ এটা x ও x ড্যাশ, y ড্যাশ ও y। তো যাই হোক, এই সরলরেখাটি মূল বিন্দুগামী যদি হয় তো এরকম হবে, অথবা এই দিকে হতে পারে, মূল বিন্দু দিয়ে যাবে। সেক্ষেত্রে অক্ষদ্বয় থেকে ছেদিতাংশ তৈরি করার কিন্তু কোনো চান্স নেই বা সম্ভাবনা নেই। তো যেহেতু অক্ষদ্বয় থেকে ছেদিতাংশ তৈরি কখনোই হবে না মূল বিন্দু দিয়ে পাস করলে পরে, তো সেই জন্য মূল বিন্দুগামী কোনো সরলরেখাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না। তাহলে 1 নম্বর প্রশ্নের কিছু অংশ কিন্তু আমরা সলভ করলাম। এবং পরবর্তী আরো একটি অঙ্ক দেখো, ওর সঙ্গে রিলেটেড,
যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে আমরা কি এই আকারে প্রকাশ করতে পারবো? দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে y = b এই টাইপের। তো দেখো y = b সরলরেখাটি কেমন? যদি এটা x ও x ড্যাশ y ও y ড্যাশ, তো এই যে অক্ষদ্বয় এখানে y কনস্ট্যান্ট মানে b, সেটা কেমন হবে? y কনস্ট্যান্ট, তার মানে এরকমই হবে সরলরেখাটি। y b x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে এটা। তো দেখো এখানে আমার যেহেতু x অক্ষের সমান্তরাল, তো এখানে y অক্ষ থেকে ছেদিতাংশ তৈরি হলেও x অক্ষ থেকে কিন্তু ছেদিতাংশ 0, অর্থাৎ এখানে কিন্তু এর মান এখানে 0 হবে। অর্থাৎ এই সরলরেখা y b x অক্ষের সমান্তরাল সরলরেখা, এই সরলরেখাটি কিন্তু কোনো অবস্থাতে x অক্ষ থেকে কোনো ছেদিতাংশ তৈরি করবে না, মানে x অক্ষে ছেদ করবে না। তো সেই জন্য এই সরলরেখাকেও কিন্তু আমরা এই ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারবো না। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো সেই জন্য আমি বললাম যে মোটামুটি এই কয়েকটি সরলরেখা বাদ দিয়ে বেশিরভাগ সরলরেখাকে কিন্তু আমরা কি করতে পারি? ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারি। তো চলো আমরা 1 নম্বর প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5 করব। দেখো কি আছে, যে এই সরলরেখা স্থিত, অর্থাৎ এই সরলরেখার উপরে একটি বিন্দু অন, বুঝতেই পারছো অন এখানে বসাও, স্যাটিসফাই হবে। 4 - 3 = 1 হবে, অন যদি এখানে বসাও। তো বলা হচ্ছে এই সরলরেখার উপরে স্থিত অন বিন্দু থেকে ওই সরলরেখা বরাবর, মানে এই সরলরেখা বরাবর এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমত সরলরেখা সংক্রান্ত অঙ্ক করার সময় আমাদের সবসময় সরলরেখার জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশনটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার বা জানা দরকার। তো কেন আমার জানা দরকার? দেখো সবসময় এটাকে আমি বলেছি যে স্ট্যান্ডার্ড অক্ষদ্বয় হিসেবে এটাকে আমরা কল্পনা করব। তো দেখো এই যে সরলরেখাটা কি আছে 4x - 3y = 1, একে যদি আমরা ছেদিতাংশ আকারে লিখি তো কেমন হবে? x / 1/4 প্লাস y বাই এটা হবে। তো দেখো এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা সরলরেখাটা কেমন হবে? দেখো সরলরেখার x টা পজিটিভ মানে এই দিকটায় ছেদিতাংশ তৈরি হবে, আর y টা নেগেটিভ মানে এই দিকে কিন্তু ছেদিতাংশ তৈরি হবে। এবং বুঝতেই পারছো ছেদিতাংশ 1/4 মানে খুবই ছোট্ট একটা ছেদিতাংশ, আর 1/3। তো সরলরেখাটা কেমন হবে? আমরা এত দূরে না গিয়ে মানে সরলরেখাটা কেমন হবে? এইরকম টাইপের। তো বুঝতে পারছো এটা কিন্তু এই সরলরেখাটা, এবং এই সরলরেখার উপরিস্থিত একটি বিন্দু 1 অন আছে। তো বুঝতে পারছো 1 অন বিন্দুটা কিন্তু প্রথম পাদে অবস্থিত। তো এখানে হবে হয়তো 1 অন, ধরো এখানে আছে, এটা x অক্ষ, y অক্ষ, এটা মূল বিন্দু। এবার দেখো কি বলা আছে, যে এই সরলরেখার উপরিস্থিত বিন্দু, মানে এই সরলরেখার উপরিস্থিত বিন্দু থেকে এই সরলরেখা বরাবর এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে। এখন এই সরলরেখাটি কোথায় আছে? দেখো এই সরলরেখাটা কেমন হবে? 2x - y = 3। তো 3 দিয়ে ভাগ করে দেবো আমরা। তো এটা ভাগ করে দিলে কি হবে? দেখো এটা x / 3/2 হবে প্লাস y / 3, এটা by -1 = 1। অর্থাৎ ছেদিতাংশ আকারে লিখলাম, এবং এই সরলরেখাটা কিন্তু এখানে এটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, তার মানে এইরকম। তো যাই হোক আমি তোমাদের মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করলাম যে এই হবে সরলরেখা। এখন এই যে সরলরেখা, এই যে 2 নম্বর সরলরেখা, অর্থাৎ এই যে সরলরেখাটি, এই সরলরেখাটি কিন্তু এইটা 2x - y = 3। তো আমাকে কি করতে হবে? যে এই সরলরেখা, এই প্রথম 1 নম্বর সরলরেখা, এটাকে মনে করো 1 নম্বর সরলরেখা, এটা আমরা এখানে লিখে নেব 4x - 3y = 1। তো এই সরলরেখার উপরিস্থিত বিন্দু 1 অন, এই 1 অন থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে কোন সরলরেখা বরাবর? এই প্রথম সরলরেখা বরাবর। তার মানে এই সরলরেখা বরাবর যদি এই সরলরেখার দূরত্ব আমরা নির্ণয় করি তাহলে কিন্তু অ্যাকচুয়াল এইটুকু হবে। অর্থাৎ এটাকে যদি আমরা p বলি, এই 1 অন বিন্দুটাকে যদি p বলি, আর এই ছেদ বিন্দুটাকে যদি আমরা q বলি, তাহলে আমাদের কিন্তু pq এই দূরত্বটাই নির্ণয় করতে হবে। কারণ আমার এই p বিন্দু থেকে এই দ্বিতীয় সরলরেখার দূরত্ব কি হবে? আমরা যদি এমনি দূরত্ব বলা হতো তাহলে কিন্তু আমরা কি করতাম?
এই পি বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব টানতাম, তো সেটা হতো লম্ব দূরত্ব। কিন্তু এখানে কিন্তু আমার বলা আছে যে এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব না, এই দূরত্বটা হচ্ছে এই সরলরেখা বরাবর, অর্থাৎ এই সরলরেখা বরাবর দূরত্ব। তো এই সরলরেখা বরাবর এই সরলরেখার দূরত্ব, 2 নম্বর সরলরেখার দূরত্ব কিন্তু এই পি কিউটাই হবে। অর্থাৎ আমাকে এখানে কিউ বিন্দু নির্ণয় করতে হবে। কিউ বিন্দু নির্ণয় করার পরে আমরা পি কিউ দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তো পি কিউ মানেটা কি, এই দুটো সমীকরণ আমাকে সলভ করতে হবে। একটা কি আছে দেখো, 4x - 3y = 1, আরেকটি সরলরেখা আছে 2x - y = 3। তো বুঝতে পারছো আমরা এটাকে অপনয়ন করব। এখানে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো এটা হবে 4, এটা 2, এটা হবে 6। তো তারপর যদি আমরা বিয়োগ করি তো এটা -y = হবে -5, y = হবে 5, আর x = এখান থেকে তোমরা নির্ণয় করবে হবে 4। তো 4, 5, অর্থাৎ এই y এর মানটা 1 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দিলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব 4। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 4, 5। এবার আমরা পি কিউ দূরত্ব নির্ণয় করতে পারবো। তোমরা জানো পি কিউ দূরত্ব সমান কি হবে, x - x1 অর্থাৎ 4 - 1 তার হোল স্কয়ার প্লাস 5 - 1 তার হোল স্কয়ার, এটা হবে 9 প্লাস 16, তো 5 হবে আলটিমেট। বুঝতে পারলে? তো আমরা অঙ্কটা কিন্তু দূরত্বটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। তো যাই হোক, তোমার বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। চল আমরা এবার বাকি অঙ্কগুলো করব। এটা ছিল আমার 2 নম্বর অঙ্ক। দেখাও যে এই বিন্দুগুলি সমবিন্দু। 3টে বিন্দু সমবিন্দু হবে, সেটা কিভাবে আমরা প্রমাণ করব? তো আমরা কি করব, আমরা প্রথমে যে দুটো বিন্দু দেওয়া আছে এই দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করব, এবং যে সরলরেখার সমীকরণ আমরা পাবো সেখানে তৃতীয় যে বিন্দুটি দেওয়া আছে সেই বিন্দুটি আমরা বসিয়ে দেবো। যদি দেখি যে স্যাটিসফাই হচ্ছে তাহলে বিন্দু তিনটি সমবিন্দু, আর যদি দেখি যে স্যাটিসফাই হচ্ছে না তাহলে কিন্তু বিন্দু তিনটি সমবিন্দু নয়। তো চলো কিভাবে করব দেখো, আমরা বলেছিলাম যে সরলরেখার দুই বিন্দু আকার, অর্থাৎ দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা কি করে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আমি কি বলেছিলাম সূত্রটা, x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। এটা কিন্তু সরলরেখার দুই বিন্দু আকার, অর্থাৎ দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তো এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, তাহলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা, তাহলে এই ক্লাসে যে অঙ্কগুলো আমরা করাচ্ছি সেগুলো কিন্তু বুঝতে পারবে। তো দেখো, আমরা যদি এই দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করি তো কি হবে দেখো, x মাইনাস, এটাকে আমরা x1 বলি, বাই x1 - x2 5 ইকুয়ালস টু, আমরা কি করব, y - y1, এটাকে আমরা x1 y1 বলেছি, তো y1 বাই y1 - y2, -5 আছে তো এইরকম হলো -5। তো আলটিমেট আমরা পেলাম x - 3 বাই -2 ইকুয়ালস টু y - 1 বাই 6। তো আমরা এখান থেকে দেখো 2 1 2, 3 2 6, তো এখান থেকে আমরা লিখতে পারি 3x - 9 ইকুয়ালস টু, এই -1 দিয়ে গুণ হয়ে যাবে -y প্লাস 1। তো পেলাম আমরা 3x + y ইকুয়ালস টু 10। এখানে অর্থাৎ এই যে সরলরেখা সমীকরণটা আমরা পেলাম, এই 1 নম্বর সমীকরণে আমরা -1, 13 এই বিন্দুটা আমরা এখানে বসাবো। বসিয়ে কি স্যাটিসফাই হবে দেখো, 3 ইন্টু -1 প্লাস 13, এটা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, -3 প্লাস 13 ইকুয়ালস টু 10। দেখো 10ই কিন্তু হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে -1, 13, this point satisfies the equation 1। এই বিন্দুটি 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তো সেই জন্য এই বিন্দু এবং এই বিন্দুগুলি সমবিন্দু। তো চলো, তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারলাম। চলো পরবর্তী অঙ্কটি আমরা করব। দেখো কি আছে এখানে, তিনটি সরলরেখা সমবিন্দু। আমরা প্রথমে শিখলাম যে তিনটি বিন্দু কিভাবে সমবিন্দু প্রমাণ করব। দুটি বিন্দু দ্বারা আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় করব। ওই সরলরেখা সমীকরণে আমরা তৃতীয় বিন্দুটি বসিয়ে দেবো, যদি স্যাটিসফাই হয়
তাহলে সমবিন্দু, যদি স্যাটিসফাই না হয় তাহলে সমবিন্দু নয়। এখানে আমরা কি করব, আমরা দেখো তিনটে সরলরেখা সমবিন্দু সরলরেখা কিনা দেখতে হবে, অর্থাৎ এই তিনটে সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে কিনা সেটা আমরা দেখব। তো আমরা কি করব, প্রথমে আমরা 4x - 3y = 1 এবং 3x - 4y = 1 এই দুই সরলরেখা বুঝতেই পারছো সমান্তরাল নয়, ছেদ করবে। এখানে তিনটি সরলরেখা কিন্তু ছেদ করবে। তো আমরা কি করব, এই দুটি সরলরেখা আমরা সমাধান করব। সমাধান করলে পরে এই দুই সরলরেখার ছেদ বিন্দু কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো, এটা যদি সমাধান আমরা করতে চাই, অপনয়ন যদি করা হয়, তো আমরা এখানে একে আমরা 3 দিয়ে গুণ করব, একে আমরা 4 দিয়ে গুণ করব। তো কি পেলাম দেখো, 12x - 9y = 3, 12x - 16y = 4। তো আমরা এখানে চিহ্নের পরিবর্তন করলাম, বিয়োগ করব, এটা ক্যান্সেল হবে। তো এখানে আমরা 9 আর 7 16, আর এখানে আমরা পাবো -1। এবং আমরা 1 নম্বরে আমরা কি করব, আমরা 1 নম্বরে এটা বসিয়ে দেব, 4x - 3 * -1/7 = 1। তো 4x = এখান থেকে আমরা পাবো 1। এটা দেখো কি হবে, +3/7। তো ওদিকে গেলে, ডান দিকে গেলে আমার -3/7 হবে। তো 4x = আমরা এখান থেকে পাবো 4/7। তো এখান থেকে আমরা x = পাবো 1/7। তো আমরা বিন্দুটা পেলাম 1/7 - 1/7, এই বিন্দুটা পেলাম। এবার এই বিন্দুটি আমার দেখতে হবে যে 3 নম্বর সমীকরণে বসালে স্যাটিসফাই করে কিনা। তো দেখো কি আছে, 4x - 3y = আমরা লেফট হ্যান্ড -1 এখানে আমরা বসাবো। তো বসালে আলটিমেট কি হচ্ছে, 4 * 1/7 - 3 * -1/7 -1। তো 4/7 + 3/7 -1। তো এই দুটো যোগ করলে বুঝতে পারছো 7/7 -1 মানে আলটিমেট 0 হচ্ছে। তো বুঝতে পারলে যে সরলরেখা তিনটি কিন্তু অবশ্যই সমবিন্দু সরলরেখা। এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যে তিনটে সরলরেখা দেওয়া থাকলে আমরা সেই সরলরেখা তিনটি সমবিন্দু কিনা কিভাবে আমরা করব অঙ্কটি। আমরা প্রথমে যে কোনো দুটি সমীকরণ সমাধান করব, যে কোনো দুটি, তিনটের মধ্যে যে কোনো দুটি সমাধান করব। আমরা একটি ছেদবিন্দু পাবো, ছেদবিন্দুটি আমরা থার্ড যে স্ট্রেট লাইন বা সরলরেখাটা দেওয়া থাকবে তার উপরে বসিয়ে দেখব, যদি স্যাটিসফাই করে তাহলে সমবিন্দু, যদি স্যাটিসফাই না করে তাহলে সমবিন্দু হবে না। চলো আমরা পরের অঙ্কটি করব। এবার দেখো, এই অঙ্কটি যদি একটু ঘুরিয়ে দেওয়া থাকতো, ধরো এখানে বলা হলো যে এই তিনটি সরলরেখা এভাবে না দিয়ে বলা হলো এখানে kx - 3y = 1 এই তিনটি সরলরেখা যদি সমবিন্দু হয়, তাহলে এখানে যেমন আগে কিন্তু দেখানোর কথা ছিল যে সরলরেখা তিনটি সমবিন্দু, সেটা দেখাও। আর এখানে কিন্তু যে বলা আছে, ধরো যে এই সরলরেখা এবং এই সরলরেখা যদি সমবিন্দু হয়, তাহলে কে এর মানটি কত। তো কিছুই নয়, একেবারেই কিন্তু সেম। এই সরলরেখা আর এই সরলরেখা, প্রথম দুটি সরলরেখা সমাধান করবে, ছেদবিন্দু পাবে, তৃতীয় সরলরেখা কিন্তু বসিয়ে দেবে, দিলে পরে কিন্তু কে এর মান আমরা নির্ণয় করতে পারবো। দেখো এখানে কি হবে, কে এর মান kx - 3y - 1 = 0। এটা কিন্তু আমার তৃতীয় সমীকরণ। তো আমার প্রথম সমীকরণ সমাধান করে আমরা পেয়েছিলাম 1/7 - 1/7। যেহেতু বলা আছে সরলরেখা তিনটি সমবিন্দু সরলরেখা, তাহলে এই বিন্দুটি এই সরলরেখাকে কিন্তু অবশ্যই স্যাটিসফাই করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, k/7 এটা বসাবো, মাইনাস প্লাস হয়ে যাবে 3/7 - 1 = 0। তো এখান থেকে সমাধান করলে কে এর মান কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে। তো এভাবে কিন্তু অঙ্কটি ঘুরিয়ে দিলেও তোমরা করতে পারবে, আশা করা যায়। এরপরে আমরা একটি খুব সুন্দর অঙ্ক করব, যে দেখো একটি সরলরেখা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা প্রমাণ করতে হবে। 2y + b - a = 0 এই সরলরেখাটি দেখাও যে এই সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং সেই নির্দিষ্ট বিন্দুর নির্ণয় করো। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে a1 a1x + b1y + c1 = 0 এবং a2x +
b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এই সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আছে? a1x প্লাস b1y প্লাস c1 প্লাস ল্যামডা ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই সরলরেখা এবং এই সরলরেখার ছেদ বিন্দুগামী তৃতীয় সরলরেখার সমীকরণ কিন্তু এটা, যেখানে ল্যামডাটা 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। এবার দেখো এখান থেকে আমরা যদি এই সরলরেখাটাকে আমরা 2 নম্বর সরলরেখার নামকরণ করি, তাহলে এই 2 নম্বর সরলরেখাটি কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুগামী। কোন সেই বিন্দুটা? এই যে এই সরলরেখা এবং এই সরলরেখার ছেদ বিন্দু যেটা, সেটাই কিন্তু। তো এই আকারের কোন সরলরেখা যদি আমরা নির্ণয় করতে পারি বা দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে এই সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং সেই বিন্দুটা কি, এই যে এটাকে ইকুয়াল টু 0 করব আর এটাকে ইকুয়াল টু 0 করব। 0 করার পরে যে দুটো সরলরেখা পাবো, সমাধান করলে যে ছেদ বিন্দুটা নির্ণয় করতে পারবো সেই ছেদ বিন্দুগামী। তো এখানে দেখো এই সরলরেখাকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে যদি আমরা a কমন নেওয়া হয়, x দিয়ে গুণ করবে, y দিয়ে গুণ করে a কমন নেবে, তাহলে কি হবে? a যদি কমন নেওয়া হয় তাহলে আমরা পাবো x প্লাস y, x প্লাস y মাইনাস 1। আর যদি আমরা b কমন নেওয়া হয় তো এখান থেকে 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে যদি আমরা a দিয়ে ভাগ করি, দেখো b বাই a, দেখো এটাকে যদি ল্যামডা ভাবো মনে মনে, তাহলে কিন্তু এই যে আকারটি সেই আকার, দেখো এই আকার আর এই আকারটি কিন্তু সেম। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এই সরলরেখাটি কি বলতে পারি? x প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0 এই সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী একটি সরলরেখা, এই 1 নম্বর সরলরেখাটি। তাহলে আমরা কি করব? অঙ্কটা কিভাবে করব? আমরা এইটা লেখার পরে এই লাইনটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে যেহেতু এই সরলরেখাটি, তাহলে আমরা এই যে সরলরেখাটা পেলাম, এটাকে যদি আমরা 3 নম্বর সরলরেখা বলি, তাহলে আমরা বলবো যে এই 3 নম্বর সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী, এখান থেকে বলতে পারবে, এবং সেই নির্দিষ্ট বিন্দুটা কিন্তু this equals to 0 and this equals to 0, এই দুটো সরলরেখার সমীকরণ সমাধান করলে যে ছেদ বিন্দুটা আমরা পাবো সেটাই কিন্তু নির্দিষ্ট বিন্দু। তো এখান থেকে সমাধান করলে তোমরা অবশ্যই ছেদ বিন্দুটা নির্ণয় করতে পারবে। তো যাই হোক, এভাবে আমরা বেশ কিছু অঙ্ক করলাম, আমরা সরলরেখার তৃতীয় পর্যায়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর অবশ্যই ভিডিওগুলো বারবার দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।